আল্লাহ পাক আপনাকেও চিন্তাধারা করার শক্তি দিছে, আমাকেও চিন্তাধারা করার শক্তি দিছে। এটা আল্লাহ পাক আমাকে দিছে। তো এই ক্ষেত্রে কি হয়, আপনার সাথে কোনটা খারাপ হইতেছে কোনটা ভালো হইতেছে এটা আপনিও বুঝতে পারেন, এটা আমিও বুঝতে পারি। তো এটা যখন আমরা বুঝতে পারি, আমরা বুঝার পরেও যেটা আমাদের জন্য খারাপ আমরা ওইটা মেনে নিই। আর এই মেনে নেওয়াটাই আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর রূপ নিয়ে একদিন আসে। আমি এই কথাটা কেন বলতেছি, গল্পটা শোনার পর আপনারা বুঝতে পারবেন। ছেলেটার সাথে মেয়েটার পরিচয়টা কেমন হয়, ফার্স্টে আমি এটা বলি। মেয়েটার যে বড় ভাই ছিল, ওই বড় ভাইয়ের সাথে ছেলেটার একটা ভালো সম্পর্ক ছিল। তো প্রায় সময় মেয়েটার বাড়িতে ছেলেটা যাইতো বড় ভাইয়ের সাথে। তো এখানে যাইতে যাইতে ওই মেয়েটাকে দেখার পরে যদিও 1 বছর পর্যন্ত সে কখনো প্রপোজ করতে পারে নাই, ওই সুযোগটা হয়ে ওঠে নাই। 1 বছর পরে মেয়েটাকে প্রপোজ করে বসে আছে ছেলেটা। তো প্রপোজ করার পরে মেয়েটা অ্যাকসেপ্টও করে নিছে। দেন তাদের মধ্যে রিলেশনশিপটা অনেক ভালো মতো চলতেছিল, একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো, তাদের মধ্যে একটা ভালো সময় কাটাই দিছে। এর মধ্যে একদিন ছেলেটা মেয়েটার সাথে কথাবার্তা এমন বলে যে ফোনের মধ্যে তারা একসাথে একান্ত একটু সময় কাটাবে, বুঝতে পারতেছেন, হাক দেওয়া, কিস করা, লাইক সামথিং এরকম কিছু। তো মেয়েটার বাড়ির পিছনে ছেলেটা এমন কাজ করবে এমন নিয়ত করে মেয়েটার বাড়িতে যায়। তো যখন তারা ওরকম পরিস্থিতিতে গেছে, ঠিক তখনই মেয়েটার একটা কাজিনে এদেরকে দেখে ফেলে একসাথে। দেখার পরে সাথে সাথে মেয়েটা সেই কাজিন কী করে, মেয়েটার মাকে বলে দেয়। মেয়েটার মাকে বলার পরে মেয়েটার মা বুঝতে পারতেছেন, বকাঝকা করার পরে মেয়েটাকে কিরা কসম যা দেওয়ার দেয় যে এই ছেলের সাথে রিলেশনশিপ যাতে শেষ করে দেয়। কিন্তু তারপরেও তাদের রিলেশনশিপ শেষ করতে পারে না। এর মধ্যে ছেলেটা কাজ করতো, আর কাজের ক্ষেত্রে সে বাইরে যাইতো, তাদের গ্রাম থেকে একটু শহরে যাইতো। ওইখানে যে সে কাজ শিখতেছিল স্বর্ণের কাজ, ওইগুলো সে করতেছিল। আর মেয়েটার সাথে দেখা সাক্ষাৎ হইতেছিল, কথাবার্তা চলতেছিল। তো একদিন মেয়েটা বলতেছে যে ওই কাজটা সে আর করতে পারবে না এবং মেয়েটার সাথে দেখা করতে হবে। তো ছেলেটা কী করলো, কাজ ছেড়ে দিয়ে চলে আসছে বাড়িতে। আসার পরে গিয়েছে, তার বাড়িতে অনেক বকাঝকা অনেক কিছু বলছে। তো মেয়েটা স্কুলে যাওয়ার সময় ছেলেটা তার সাথে স্কুলে যেত, স্কুল থেকে আবার নিয়ে আসতো, এভাবে তাদের জীবনযাপন যাচ্ছিল। মানে এক কথা হলো যে আমি ফার্স্ট অফ অল এটা বলবো যে কখনো কারোর জন্য নিজের ক্যারিয়ারকে কম্প্রোমাইজ করিও না। ক্যারিয়ার মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এটা আমাদের জন্য, বিশেষ করে পুরুষদের জন্য ক্যারিয়ারটা সবচাইতে ইম্পর্টেন্ট। আমি বলবো যে মা বাবার থেকেও ক্যারিয়ার ইম্পর্টেন্ট। এবার তুমি বুঝো ক্যারিয়ার একটা পুরুষের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে পারে। তো ক্যারিয়ার কখনো কারোর জন্য কম্প্রোমাইজ করিও না, এই ভুলটা কখনো কেউ করিও না, এটা আমি সমস্ত পুরুষ জাতিকে বলতেছি। তো যাক, এইভাবেই ছেলেটার সাথে মেয়েটার দিনকাল যাচ্ছিল, কথাবার্তা তাদের মতো চলতেছে। তো ছেলেটা মেয়েটাকে বললো যে দেখো এভাবে তো ঘুরে ঘুরে জীবনকাল যাবে না, আমি নিজেকে সেটেল করতে হবে, তো আমি বিদেশ যাইতে চাই। তো ছেলেটা তার ফ্যামিলিকে বললো এবং মেয়েটাও রাজি হয়ে গেলো, ঠিক আছে। দেন ছেলেটা বিদেশ গেল। বিদেশ যাওয়ার পরে 2-1 দিন মেয়েটার সাথে কথা হয়েছে, এরপরে মেয়েটার সাথে আর কোনো রকম কথাবার্তা নাই। ছেলেটার কান্না কাটি, ছেলেটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, কিন্তু মেয়েটার কোনো রকম যোগাযোগ বা কন্ট্যাক্ট করতেছিল না। প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত মেয়েটার সাথে আর কোনো যোগাযোগ কন্ট্যাক্ট নাই। 1 থেকে 1.5 বছর পরে যায় মেয়েটা আবার ছেলেটার সাথে যোগাযোগ করা শুরু করছে। এখন এই যে 1-1.5 বছর কথাবার্তা বলে না, এটার বাহানা দেখাচ্ছে যে তার কাছে ফোন ছিল না, তার মার একটা বাহানা, তার বিভিন্ন এক্সকিউজ যেগুলো দেখানো সেটা দেখাচ্ছে। তো ছেলেটাও বিশ্বাস করে নিছে, আবার তাদের মধ্যে কথাবার্তা ভালো চলতেছিল। তো ছেলেটার বাড়ির যে পরিস্থিতি ছিল খুবই খারাপ ছিল, ঋণদার ছিল, মানে আমি বলতে পারেন যে একদম নিম্ন মধ্যবিত্ত ছিল। তো ওই টাইমে ছেলেটা মোটামুটি একটু উপরে উঠছে, তার ভাইকে ইউরোপ পাঠানোর জন্য সমস্ত ব্যবস্থাপনা করতেছে এবং তার কাগজপত্রও গেছে, সে নিজেও একটু মোটামুটি ভালো পর্যায়ে গেছে। ওই টাইমে যা মেয়েটা বলতেছে যে তুমি যদি আমাকে বিয়ে করতে হয়, আমাকে পেতে হয়, তাহলে তাড়াতাড়ি বাংলাদেশ আসো। এবার ভাবেন এই ক্ষেত্রে ছেলেটা কি করতে পারে। সে কি করছে, নিজের এদিক ওদিক কোনো দিক না তাকাই সে মেয়েটার এক কথায় বাংলাদেশে চলে আসছে। আসার পরে মেয়েটার সাথে দেখা করলো, দেখা করার পরে যেহেতু তারা আগে থেকে ফ্রি ছিল, বুঝতে পারতেছেন, তারা একসাথে গিয়া একদম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা যা হয় একান্ত হোটেলে রুম ডেট করছে। আর এটা অনেক দিন করছে, অনেক ভালোভাবেই চলছে এগুলা। হঠাৎ করে দেখতেছে যে মানে ছেলেটাকে মেয়েটা ইগনোর করতেছে, কোনো কথাবার্তা ছাড়া, কোনো রিজন ছাড়া অনেক ইগনোর করতেছে। তার সাথে কথা বলতে চাইতো না, ফোন দিলে ব্যস্ততা দেখাতো, ফোন ধরতো না, এভাবে চলতেছিল। তো এই পর্যায়ে ছেলেটার পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে, বিকজ বুঝতে পারতেছেন তার ফ্যামিলির দিক থেকে এখন ওই সাপোর্টটা আর নাই। কেন, সে কারো কথা শুনে না, সে বিদেশ থেকে চলে আসছে শুধু মেয়েটার জন্য, বুঝতেছেন। তো ওই পর্যায়ে একটা ছেলের এতটা ডিপ্রেশনে ছেলেটা চলে গেছে, এতটা বাজে অবস্থা চলে গেছে, সে কি করছে, তার কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু বন্ধু থাকে যারা একটু পানি করো ওই টাইপের, কিন্তু সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে। তো এই ছেলেটার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ছেলে ছিল যারা আগে অ্যাডিক্টেড ছিল, যারা ওরকম পানি করতো। তো ওই ছেলেগুলোর সাথে ছেলেটার এবার ক্লোজ আরও সম্পর্ক হয়ে যায় এবং তাদের সাথে বা বলেন বিভিন্ন পানি দ্রব্য সেবন করা শুরু করে। এবং একটা সময় তার পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে যে সে একদম টেটে গেছে পুরোপুরিভাবে। তার ওজন ছিল 55 থেকে 60 কেজি, সে 2 মাসের মধ্যে 40 কেজি হয়ে গেছে। আপনি বুঝেন তার কি পরিমাণ অবস্থা খারাপ হয়েছে। তো তখন তাকে ফ্যামিলির সবাই সাপোর্ট দিয়া সবাই ঠিকঠাক করে মোটামুটি একটু লাইনে নিয়ে আসছে, ওই জায়গা থেকে একটু বের করে নিয়ে আসি
এবং তাকে ফ্যামিলির সবাই সাজেস্ট করলো যে তাবলিগে যাইতে, ঠিক আছে। তো ছেলেটাও কী করলো, একটা তাবলিগের সাথে মিট করে কথাবার্তা বলে সে তাবলিগে চলে গেল। এভাবেই সে আবার মোটামুটি একটু রিকভার হয়ে মোটামুটি ঠিকঠাক হয়ে আসছে, একটু দুনিয়া সম্বন্ধে বুঝতে পারছে। তো তখন মেয়েটা আবার ছেলেটা জীবন আসা শুরু করছে। মানে ছেলেটা যে রিকভার হবে, তার যে মুভ অন করবে, তাকে যে একটু ঠিক হতে দিবে, এই সময়টা মেয়েটা দিচ্ছিল না। মানে আপনি একটা জিনিস বুঝেন, প্রথমে যখন সে বিদেশ গেছিল তার পরিস্থিতি খারাপ ছিল, যখন সে মোটামুটি বিদেশে এস্টাবলিশ হয়ে গেছে, একটু দাঁড়ায় গেছিল, তখন মেয়েটা তার জীবন আবার গেছে, ঠিক আছে। গিয়ে তাকে বাংলাদেশে নিয়ে আসছে, আনার পরে তার জীবনটাকে ধ্বংস করছে। এরপরে যখন ওইখান থেকে ছেলেটা মোটামুটি তাবলিগে গিয়ে নিজের ফ্যামিলি সাপোর্টে মোটামুটি রিকভার হয়ে আসছে, মেয়েটা তখন তার জীবনে আবার আসছে। এরপরে ছেলেটা আবার মানে তার জন্য পাগল হয়ে গেছে এবং আবার তারা কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। মানে পুরা রাত পুরা দিন এভাবেই আবার দিনকাল যাচ্ছে। একদিন হঠাৎ করে ছেলেটা মেয়েটার একটা এমন একটা আইডি পাইছে যেখানে ছেলেটা মিউচুয়ালি ফ্রেন্ড আছে। তো ওই একটা আইডিতে টেক্সট করে ছেলেটা দেখতেছে যে কে। তো যখন বলল যে এটা কি তোমার আইডি, তখন ওই পাশ থেকে একটা মানুষ টেক্সট করলো যে কেন, আপনি ওর সাথে কি সম্পর্ক, আপনি ওরা কেন বুঝতেছেন। এই ছেলেটা বললো যে আমি তার বয়ফ্রেন্ড হই, এবং অপোজিট থেকে সেই ছেলেটাও বুঝতে পারতেছেন কি বলতে পারে, এবং ওই মেয়েটা অলরেডি চিটিং করতেছিল তার সাথে, সে ডাবল টাইমিং করতেছিল এবং অন্য আরেকটা রিলেশনশিপে ছিল। আপনি এখান থেকে ইম্যাজিন করেন যে একটা ছেলের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে যখন এই কথাটা শুনতে পারে, বুঝতেছেন। এবং মেয়েটাকেও জিজ্ঞেস করছে। তো এখানে কি হতে পারে এটা আপনারা জানেন। এই ছেলেটার বর্তমান পরিস্থিতি যদি আমি বলতে যাই, ও বলতেছে যে ভাই আমি আগে ওর কথা মাথায় আসলে আমি কান্না করে দিতাম, আমার এখন এমন একটা পরিস্থিতিতে বা আমি এমনভাবে মুভ অন করছি, বিশ্বাস যদি করেন ও আমার সামনে মরে গেল আমি তাকাবো। আর এই মুভ অনটা তোমার অনেক আগে করা দরকার ছিল, তুমি ক্যারিয়ার খাইছো, নিজেকে সর্বোচ্চ খারাপ স্থানে নিয়ে গিয়ে এখন আবার উঠে দাঁড়াচ্ছ। তো এই জিনিসটা মাথার মধ্যে রাখিও যে কারো জন্য কখনো ক্যারিয়ার কম্প্রোমাইজ করিও না। যে একবার তোমাকে ইগনোর করে অবহেলা করে ছেড়ে দিছে, এটার মানে কোনো রিজন আছে, ছেড়ে দেওয়ার পিছনে কোনো রিজন থাকে ভাই। হতে পারে সে অ্যানাদার কোনো ব্যক্তির সাথে কানেক্টেড হয়ে গেছে, না হলে হতে পারে এটাই হবে ও অ্যানাদার কোনো ব্যক্তির সাথে কানেক্টেডই হবে, আর না হলে বুঝে গেছে যে তুমি তার জন্য কোনো কিছু করতে পারবে না, এর জন্য তোমাকে ছেড়ে অ্যানাদার পার্সনকে খুঁজতেছিল, ঠিক আছে। যখন দেখতেছে যে কোনো দিক থেকে কিছু হইতেছে না, তখন তোমার কাছে আবার আসছে। তো এমন মানুষকে কখনো দ্বিতীয়বার সুযোগ দিও না। আমি তোমার জন্য মন ভরে দোয়া করি, যেটা হয়েছে এটা মেনে নাও, লাইফে কিছু করার চেষ্টা করো ভাই। পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো কুত্তার দামও নাই, এই জিনিসটা মাথার মধ্যে জাস্ট রাখিও। ভালো থাকবা, তোমার জন্য দোয়া করি। তো আজকের গল্পের ছেলেটার নাম হলো মেহেদি হাসান সাব্বির এবং মেয়েটার নাম হলো ইসরাত জাহান স্মৃতি। অবশ্যই আপনারা ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আর এমন টাইপের মেয়েদেরকে আমার কিছু বলার নাই, তারা জীবনে হোটেলে কর্মী করা মেয়েদের মতোই হয়, যেমনটা আপনারা জানেন, তাদের থেকে নিকৃষ্ট পরিস্থিতিতে তারা থাকে, জাস্ট কাউকে বলতে পারে না।